যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। ইলিয়াস হোসেন তার জায়গা থেকে আমার ওই ফেসবুক পোস্টটাকে স্ক্রিনশট দিয়ে পোস্ট দিল, আমি নাকি আমার জায়গা থেকে সেনা প্রধানকে সহযোগিতা করেছি গাড়ি দিয়ে ওবায়দুল কাদেরকে পার করতে। দর্শক, সম্প্রতি এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ উঠেছে। হলফনামায় তিনি তার যে সম্পদের কথা বলেছেন, আয়কর রিটার্নে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে তার 3 গুণেরও বেশি সম্পদ। ভাই, আপনাকে হচ্ছে যদি একদম স্পষ্ট করে বলি, আপনি এই দেশে থেকেছেন, দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন, আপনি দেখেছেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে, রাজনীতি কিভাবে কাজ করে। মানে প্রথম কথা হচ্ছে, আপনিও যখন একদম সাধারণ সকল মানুষের মতো বলেন আপনারা, তখন এটা আসলে এই যে আসিফ মাহমুদ এমন কোন লুটপাট আছে যেটা সে করে নাই, এমন মিনিমাম কোন জায়গা আছে যেটা করে নাই। এই যে মাহফুজ আমার কাছ থেকে টাকা চেয়েছে 1 কোটি টাকা, আমার কাছ থেকে চেয়েছে। এই যে বাংলা এডিশন দেখেন না, এই বাংলা এডিশন মাহফুজ দিতে চায় নাই। ইলিয়াস হোসেন ও সার্জিস আলম ও মীর জাহানের চরম উত্তেজনা। ঘটনার সূত্র, মীর জাহান ও ইলিয়াস হোসেন বলেছিলেন আওয়ামী মন্ত্রী ওবায়দুল কাদেরকে সার্জিস আলম টাকার বিনিময়ে সীমান্ত পার করে দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম হতেই হয়তো আপনারা কিছুটা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সার্জিস এবং সাংবাদিক ইলিয়াসের দ্বন্দ্ব এখন প্রায় চরমে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই এনসিপি এবং সমন্বয়করা দাবি করছেন সাংবাদিক ইলিয়াসকে দ্রুতই গ্রেপ্তার করুন। তারা বলছেন সাংবাদিক ইলিয়াস বাংলাদেশকে নিয়ে এবং সেনাবাহিনীকে নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে। প্রিয় দর্শক, এইসব সাংবাদিককে গ্রেপ্তার করার অনুরোধ জানাচ্ছেন সার্জিস আলম। তো চলুন দর্শক, এই বিষয়ে বিস্তারিত জেনে নেই প্রতিবেদনের বাকি অংশে। তার আগে দর্শক, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে দেখেন, কেউ একজন বাইরের একটা ইনভেস্টমেন্টে মন চাইলো, উদ্দেশ্য প্রণোদিতভাবে একজনকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা করলো, তার যে ব্যক্তি ইমেজ সেটাকে ক্ষুণ্ণ করলো, প্রশ্নবিদ্ধ করলো, এরপর আবার মন চাইলো সেটা সত্যতা নাই, ডিলিট করে ফেললো। কিন্তু এই যে একজন মানুষের সম্মানহানি করা হলো এবং জনগণের কাছে একটা ভুল বার্তা গেল, এটার কোনো রিকভারি আর নাই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এর বিরুদ্ধে কড়া একটা ব্যবস্থা নেওয়া সরকারের পক্ষ থেকে, এই ব্যবস্থাগুলো নিতে হবে। দ্বিতীয়ত, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আরেকজন ইলিয়াস হোসাইন আজকে থেকে কয়েকদিন আগে আবার পোস্ট দিয়েছে যে আমি আমার জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলাম যে ভারত থেকে আমাদের হাদি ভাইয়ের খুনিকে ফিরিয়ে এনে নির্বাচনের আগে তার বিচার নিশ্চিত করতে হবে এবং রায় কার্যকর করতে হবে। ইলিয়াস হোসেন তার জায়গা থেকে আমার ওই ফেসবুক পোস্টটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে পোস্ট দিল, আমি নাকি আমার জায়গা থেকে সেনা প্রধানকে সহযোগিতা করেছি গাড়ি দিয়ে ওবায়দুল কাদেরকে পার করতে। মানে বাংলাদেশের বা একটা রাষ্ট্রের সেনাপ্রধানের এত আকাল অবস্থা এসেছে যে তাকে আমার গাড়ি দিয়ে সহযোগিতা করতে হয় তার একটা কাজের জন্য। এইরকম যদি একটা দেশের সেনাপ্রধানের অবস্থা হয়, তাহলে তো তার গলায় দড়ি দেওয়া উচিত। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ইলিয়াস হোসাইন সহ এইরকম সোশ্যাল মিডিয়া কিছু অ্যাক্টিভিস্ট আছে, তারা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে অথবা কারো ফান্ডিংয়ে অথবা কারো এজেন্ট হিসাবে বাংলাদেশের মানুষের আবেগকে নিয়ে তারা খেলা করে এবং তারা তাদের জায়গা থেকে কোনো প্রকার সত্যতা ছাড়া, তথ্যের যাচাই বাছাই ছাড়া তারা তাদের জায়গা থেকে বিভিন্ন মানুষকে হওয়া প্রতিপন্ন করে। কারণ তাদেরকে তো আইনের আওতায় আনা যাচ্ছে না। আমরা তাদের অভ্যুত্থানের সময়কার বা পূর্ববর্তী যে কার্যক্রম ছিল সেগুলোর জন্য তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, কিন্তু তারপরে যা করবে তাই করে তারা পার পেয়ে যেতে পারে না। তার মন চাইলো সে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট যা ইচ্ছা তাই দিয়ে দিল এবং এরপরে মানুষকে বিভ্রান্ত করলো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এটা হইতে পারে না। বরং আমরা মনে করি এই ধরনের যারা আছে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে, রাজনৈতিক হোক অন্যান্য কোনো উদ্দেশ্য হোক, এগুলো চারিতার্থ করতেছে এবং মানুষের সম্মানহানি করতেছে, তাদের শুধু সোশ্যাল মিডিয়া পেজ বা অ্যাকাউন্ট নয়, তাদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তারা এই মিথ্যা প্রোপাগান্ডাগুলো করতেছে যেটার কোনো সত্যতা নাই। এই ইলিয়াস হোসাইন, আমি যখন বললাম ভারত থেকে আনতে হবে, সে বলল আমি নাকি সেনা প্রধানের কিংবা এইরকম কিছু লোকের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমি তথ্যটাকে বিভ্রান্ত করছি। সে বলতেছে মিরপুর ডিওএইচএসে নাকি আমাদের হাদি ভাইয়ের খুনি আছে, অথচ গতকালকে ডিবি প্রধান এবং আজকে বাংলাদেশের মেইনস্ট্রিম সকল মিডিয়া আবার বলল যে আমাদের হাদি ভাইয়ের যে খুনি, ওই খুনি এখনো ভারতে অবস্থান করছে। তার মানে সে যে মিরপুর ডিওএইচএস এর কথা বললো, তাহলে সে নিশ্চয়ই কোনো এজেন্সির হোক, এজেন্টের হোক,
হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা ফান্ডিং পেয়ে টাকার বিনিময়ে বা অন্য কোনো কিছুর বিনিময়ে এই কাজগুলো করছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটা নেওয়া উচিত। দর্শক, সম্প্রতি এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ উঠেছে। হলফনামায় তিনি তার যে সম্পদের কথা বলেছেন, আয়কর রিটার্নে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে তার 3 গুণেরও বেশি সম্পদ। এই পার্থক্যের কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে সেই ব্যাপারে তিনি সংবাদ সম্মেলন করে বলার চেষ্টা করেছেন যে নির্বাচন কমিশনের যে নিয়ম, সেই নিয়ম তিনি মেনেছেন এবং কাগজ শর্ট থাকার পরে চাহিদা মাত্র সব কিছু নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে। অথচ দৈনিক যুগান্তর গতকালকে ফলাও করে প্রচার করেছিল যে তার হলফনামায় অসঙ্গতি দেখা গেছে এবং সেই অসঙ্গতিটা অনেক বড় অসঙ্গতি। আজকে সার্জিস আলম তার উত্তরে বলার চেষ্টা করেছেন যে আওয়ামী ফ্যাসিস্টের কিছু লোক তার বিরুদ্ধে প্রোপাগান্ডা করছে, অর্থাৎ দৈনিক যুগান্তরকেও তিনি আওয়ামী ফ্যাসিস্ট হিসেবে আখ্যা দিয়েছেন। যে যুগান্তর এবং তাদের টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন গত 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকার পতন এবং তার আগে আন্দোলন, এই আন্দোলনে অনেক বড় ভূমিকা পালন করেছিল, ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল, সেই প্রতিষ্ঠানকে এখন আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর হয়ে যেতে হচ্ছে। এছাড়া সার্জিস আলমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ছাত্রলীগ করতেন, ছাত্রলীগের নেতা ছিলেন এবং আরও বড় অভিযোগ সম্প্রতি উঠেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি ভারতে পালিয়ে গেছেন এবং তাকে পালাতে সহযোগিতা করেছেন যারা, তার মধ্যে অন্যতম নাকি এই সার্জিস আলম। সেটাও তিনি অস্বীকার করেছেন, বলেছেন যে আওয়ামী ফ্যাসিস্টদের প্রোপাগান্ডা এগুলো। দর্শক, বলছিলাম এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে একগাদা অভিযোগ এবং সব অভিযোগেরই যুক্তি খণ্ডন করেছেন, করে যারা তার নামে এই ধরনের অভিযোগ করছে তাদেরকে আওয়ামী ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন। ইত্তেফাকের শিরোনামটা দেখুন। ইত্তেফাকের শিরোনামে বলা হচ্ছে, ছাত্রলীগের কমিটিতে আমার কখনো কোনো পদবি ছিল না। সার্জিস আলম তিনি বলছেন ছাত্রলীগের কমিটিতে কোনো পদবি ছিল না, কিন্তু তিনি এটা বলছেন না যে তিনি ছাত্রলীগ করতেন না, পদপদবিতে তিনি ছিলেন না। এই তথ্য বোধহয় সঠিক হতেও পারে। কি বলছেন তিনি একটু জেনে দেখি ভিতরে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন ছাত্রলীগের কোনো কমিটিতে তার কখনো কোনো পদপদবি ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ব্যবহার করে এ সংক্রান্ত যে প্রচারণা চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি দাবি করেছেন। পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড বানিয়ে যারা বলছে আমি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হয়ে ঈদ শুভেচ্ছা জানাতাম, বাস্তবে জীবনে কোনো পর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা, কোনো কমিটিতেই আমার কোনো পদবি ছিল না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন ধরনের পোস্টার, ছাত্রলীগের পোস্টার, এমনকি ভিডিওতেও আছে, বঙ্গবন্ধু করছেন, আমার বঙ্গবন্ধু এরকম করছেন। ছাত্রলীগের বিভিন্ন জনের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি রয়েছে, এমনকি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গেও তার সম্পর্ক ছিল, ছবি, এগুলো নিয়ে নানাজন প্রশ্ন তোলার চেষ্টা করেন যে তিনি ছাত্রলীগ করেন। তিনি ছাত্রলীগ যে করতেন এখানে তো কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি দাবি করছেন যে ছাত্রলীগের কোনো পদধারী নেতা ছিলেন না। তিনি কিন্তু একবারও বলেননি তিনি ছাত্রলীগ করতেন না, তিনি বলছেন পদধারী নেতা ছিলেন না। সার্জিস আলম অভিযোগ করেন তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এসব গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন এনসিপির রাজনীতিতে যারা যুক্ত হচ্ছেন তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে এবং এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। এবং এই ব্যাপারে তিনি বিএনপির দিকে ইঙ্গিত করেছেন যে বিএনপির বিভিন্ন লোকজন এনসিপির প্রার্থীদের হুমকি দিচ্ছে। তিনি এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। এই কথা তিনি যখন বলছেন তখন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার দাখিল করা হলফনামার যে গরমিল সেই ব্যাপারে বলছেন যে কোনো গরমিল ছিল না, বরং যে ভুল ছিল তা বা না জানার ছিল যেগুলো রিটার্নিং কর্মকর্তা চাওয়ার পরে সেটি সংশোধন করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন পেড প্রোপাগান্ডা সেল থেকে গুজব ছড়ানো হচ্ছে, আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে। তিনি বুধবার দুপুরে পঞ্চগড় জেলা এনসিপির কার্যালয়ে এই কথা বলেছেন।
বলেছেন আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে আমার গাড়িতে করে সহযোগিতা করেছি। অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বলেছিলেন যে তাকে বিপ্লবের কিছু ছেলে পেলে উদ্ধার করে তাকে সহযোগিতা করেছিল সেখান থেকে পালাতে, সেই অভিযোগটা সার্জিসের উপরে এসেছে এবং তিনি বলছেন যে এটা আমি করিনি। তিনি বলছেন যারা আমাদের পেলে কাল্লা আলাদা করে দেবে তাদের আমরা সহযোগিতা করব। বিএনপি বর্তমানে নানা ধরনের গুজব ছড়াচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে লোকজনকে, নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যেটি আওয়ামী লীগ করেছিল। অর্থাৎ বিএনপিকে এই সব কর্মকাণ্ডের জন্য দায়ী করছেন তিনি আরও বলছেন আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসা বাণিজ্যে যুক্ত হয়েছি কিছুদিন আগে। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করেন, পণ্যগুলো কি সেটা তিনি উল্লেখ করেননি। আমরা কোনো ধরনের তথ্য গোপন করিনি, যা সত্য তাই দেখিয়েছি। যেহেতু সদ্য বিবাহিত আমি, সে কারণে স্ত্রীকে তেমন কিছু দিইনি। সে এখনও পড়াশোনা করছে, গৃহিণী সে, কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে সে যুক্ত নয়। তিনি বলছেন তার কর্ম হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করা। তো বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করে মাত্র কয়েক মাসে লক্ষ লক্ষ টাকার মালিক কিভাবে হওয়া যায় সেই ব্যাখ্যা অবশ্য তিনি দেননি। আবার তিনি ফেসবুকে নিজের স্বীকৃত পেজে এক পোস্টে সার্জিস আলম লিখেছেন, সার্জিসের ফেসবুক পোস্টটা দেখে নিতে পারেন। সেখানে তিনি দুইজনকে দোষারোপ করছেন। সেখানে লিখেছেন মেহের জাহান এবং ইলিয়াস হোসেন কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়া আমাকে নিয়ে নির্লজ্জভাবে মিথ্যাচার করছে। রাজনৈতিক কারণে হোক, টাকার বিনিময়ে হোক, কোনো গোষ্ঠীকে খুশি করার জন্য হোক কিংবা অন্য কিছুর উদ্দেশ্যে হোক, তারা এই কাজগুলো করছে। অর্থাৎ তার নামে নাকি প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এই অভিযোগ তিনি করছেন। তার বিরুদ্ধে কি মিথ্যাচার করেছেন সেটা অবশ্য পোস্টে তিনি লেখেননি। সেই ব্যক্তি আলেমও না, কোনো ইসলামী দলেরও কোনো কিছু না। তাকে দিয়ে এটা ঘটানোর পরে প্রথম আলো বিশাল করে 5-6টা নিউজ একটার পর একটা এই নিয়ে ডিসেম্বরের 26 তারিখের ঘটনা করে আবার ফের বুঝাইতে চাচ্ছেন। সে পত্রিকার খবর হয়তো আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন, হয়তো অনেকে দেখেন নাই। আপনারা না দেখলেও এগুলো কিন্তু দূতাবাসে পাঠানো হয়েছে। ডেইলি স্টার, আবার প্রথম আলো এটা তো আবার ইংলিশে করে, ডেইলি স্টার হুবহু ওই নিউজই করে, ওইটা পাঠানো হয়েছে দূতাবাসে। দূতাবাস দেখছে 25 তারিখে তারেক রহমান দেশে ঢুকলো, আর 26 তারিখে আবার ফের শুরু হয়ে গেল। এই যে আপনাদেরকে যত তেলবাজি করছে না প্রথম আলো, ডেইলি স্টার, আপনারা এদের চেহারা খুব ভালো করে জানেন, কিন্তু ভুলে গিয়েছেন। কারণ কি, ওই সেই লুটেরা, চাঁদাবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজ সব এক হয়েছে। আবার ফের লুটে পুটে খাওয়ার এক নতুন বন্দোবস্ত শুরু হয়েছে। এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনি কোনো জায়গায় পাত্তা পাবেন না। আপনাকে সব জায়গা থেকে বন্ধ করে দেওয়া হবে, সব জায়গা থেকে আপনার গলা চেপে ধরা হবে। আপনি যেন মানুষের জন্য, এই দেশের কোনো রাজনীতিবিদ, কোনো কেউ যারা ক্ষমতায় ছিল, কেউ কোনোদিন আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য কিছু করে নাই। এই যে আমাদের দেশে বন্যা হয় না, এই বন্যাটাও রাজনীতিবিদদের জন্য আশীর্বাদ। বন্যায় আপনার সব কিছু হারায় যায়, কিন্তু আপনার এলাকার চেয়ারম্যানের ঘরে আগের চাইতে আরও বেশি সম্পদের পাহাড় হয়। আপনার এলাকার যে ইউএনও আছে, আপনার এলাকার যে ডিসি আছে, সবার ঘরে ঘরে টাকা। সবচাইতে বেশি লাভবান হয় দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আছে না, এদের পুরো পরিবার দোয়া করতে থাকে পুরো সারা বছর, কখন বন্যা আসবে, বর্ষা আসবে, জলোচ্ছ্বাস হবে, ঘূর্ণিঝড় হবে, এদের ঈদ লেগে যায়। আপনার চিকিৎসার জন্য আপনাকে সরকারি হাসপাতালের ওই বেডের নিচে যে জায়গা আছে, ওইখানে স্বেচ্ছেতে জায়গায় প্রস্রাব পায়খানার মধ্যে আপনারে ফেলে রাখা হয়েছে। আপনার ট্রিটমেন্ট হইলো না হইলো এটা নিয়ে কেউ চিন্তা করে নাই, কারণ তাদের পাতলা পায়খানা হইলেও সোজা সিঙ্গাপুরে যাওয়ার ব্যবস্থা করা আছে। এটাই আমার সেই দেশ। সেখান থেকে মনে হয়েছিল যে আমরা বোধহয় বের হয়ে একটা সুন্দর একটা জায়গায় যাব। কেউই চেষ্টা করে নাই। এই যে 2 দিন পর পর ভূমিকম্প হয় না, আল্লাহ না করুক, এটা আপনাদের জন্য একটা বিশাল সংকেত। এই সংকেত দিয়ে বোঝানো হচ্ছে যে 2024 মানুষকে আপনাদের চোখের সামনে মারা হয়েছে। সেই রক্তের সাথে আপনারা বেইমানি করেছেন নিজেদের চেয়ারগুলো পেয়ে। তারপর খুব সুখে আছেন মনে করেন, এত সুখ মনে করার কিছু নাই। ওই যে আগার গায়ে, ওই যে গাজীপুরে বৃদ্ধাশ্রমগুলো আছে না, যায় দেখেন, কোনো রিক্সাওয়ালার মা ওই জায়গায় নাই। আপনাদের মতো চেয়ারে বসে থাকা মানুষকে তার শরীরের ক্যান্সারের এই যে একটা কেমোথেরাপি দিতে গেলে এই সরকারি হাসপাতালে মহাখালীতে যায় দেখেন, নিজের চোখে দেখেছি। হাসপাতাল নিয়ে অনেক নিউজ আছে আমার,
যে দেখেন কিভাবে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে। টাকা দিতে হয়, না দিলে কেমন সিরিয়াল পাওয়া যায় না। ঢাকা মেডিকেলে একটা ছোট একটা বেডের জন্য কত কান্নাকাটি, এর তদবির ওর তদবির, নানা তদবির ছাড়া কেউ এখানে যা থাকতে পারবেন না। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, সার্জিস ইলিয়াসের এমন দ্বন্দ্ব নিয়ে আপনাদের কি মন্তব্য? তবে কি আসলেই সাংবাদিক ইলিয়াস বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা চড়াচ্ছে? এই বিষয়ে আপনাদের মন্তব্য কি, তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।